তো এর আগের লেকচারে আমরা টেন্স সম্পর্কিত কথাগুলো জানতে পারছি। আজকে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে টেন্সের ধারাবাহিকতা। তো টেন্সের ধারাবাহিকতা কথাটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে হলে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে দিব, এটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা। তো সিকোয়েন্স অফ টেন্সের জন্য আমরা আগে খাতা কলম রেডি রাখবো। খাতা কলমে যা যা লিখবো এটা একটু সবাই একটু লিখে রাখো। লিখো সিকোয়েন্স অফ টেন্স। দুইটা ঘর আলাদা করে লিখতে হবে। এক পাশে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক পাশে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট মিন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে হলে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে দিব, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা। তো প্রথমে এক নম্বরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্টে হয় তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এনি টেন্স, যে কোনো টেন্সে আমরা দিতে পারবো। তারপর দুই নম্বরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি পাস্টে হয়, ডিপেন্ডেন্ট ক্লজ অনলি পাস্ট। তিন নম্বরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্টে হওয়া সত্ত্বেও যদি ডিপেন্ডেন্ট ক্লজ যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, ইউনিভার্সাল বা সায়েন্টিফিক ট্রুথ বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। চার নাম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফিউচার হলে ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর একটা স্টার মার্ক দিয়ে এনবি লিখে একটা কথা লিখবা যে দুটি ক্লজ একসাথে কখনো ফিউচার হয় না। একটি ক্লজ ফিউচার হলে অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট। দুটি ক্লজ একসাথে কখনোই ফিউচার হয় না। একটি ক্লজ ফিউচার হলে অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট। দুটি ক্লজ একসাথে কখনোই ফিউচার হয় না, একটি ক্লজ ফিউচার হলে অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা। তো আমরা কি জানলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্টে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা যে কোনো টেন্সে দিতে পারবো। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্টে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা প্রেজেন্টে যেমন দিতে পারবো, পাস্টে দিতে পারবো, ফিউচারও দিতে পারবো। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি পাস্টে হয় তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পাস্টে দিতে পারবো। তো পাস্টের কোন টেন্সে দিব সেটা আমার ফরম্যাট অনুযায়ী বুঝতে হবে। যদি কোনো পাস্টের ক্ষেত্রে যদি এরকম মনে হয় যে আগে পরে বোঝাচ্ছে, তাহলে আগে পরে যদি বোঝায় সেক্ষেত্রে কোনো কাজ যদি অতীতকালে যদি দুইটা কাজ হয়, কোনো কাজ যদি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর কোনো কাজ যদি পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো 3 নাম্বার যে কথাটা লিখছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্টে আছে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, তখন কি আর আমরা পাস্ট দিতে পারবো? তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে। এটা কিরকম? যেমন যেমন আমার দাদা জানতো যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে মাই গ্র্যান্ডফাদার নিউ দ্যাট এইটা হইলো এরপরে যে সূর্য পূর্ব দিকে উঠে যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দিতে হবে, কারণ এখন কিন্তু আর চেঞ্জ হয়নি। তো এরকম যে আমি জানতাম যে, আমি যদি এরকম বলি যে আমি জানতাম যে আই নিউ দ্যাট, তখন মানে পানি 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটে, তাহলে তখন ওয়াটার কিন্তু আর বয়েলড হবে না, বয়েলস হবে। তার মানে কথা হচ্ছে দুইটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি পাস্টে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পাস্টে দিব, কিন্তু আগে পরে যদি বোঝায় তাহলে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্টে আছে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজে বোঝাচ্ছে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, তখন কি আর আমরা ওটা পাস দিব না, তখন কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে বলছি 4 নম্বরে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি ফিউচারে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কোন টেন্সে দিব? প্রেজেন্ট ইনডিফিনিট। কথা কি মনে থাকবে? তো তো কেন এখানে লিখে দিলাম যে এনবি দিয়ে, যে দুটি ক্লজ একসাথে কখনোই ফিউচার হয় না, একটি ফিউচার হলে অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে দুইটা ক্লজ আমরা একসাথে কখনোই ফিউচার দিতে পারবো না, একটি ফিউচার হলে অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট। কথা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে তাহলে এখন আমরা কোশ্চেন সলভ করব। সবাই একটু লেকচার শিটে চলে যাও। তো লেকচার শিটে 4 নাম্বার পেজে দেখো রুল 1 2 3, এই কোন রুল আমরা পড়বো না, আমরা রুল সব পড়ে ফেলছি, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে পেজ নাম্বার যে 5 নাম্বার পেজ সেটা আমরা দেখবো। 5 নাম্বার পেজ, সবাই 5 নাম্বার পেজ ওপেন করো। 5 নাম্বার পেজ থেকে আমরা কোশ্চেন সলভ করব। ইনস্ট্যান্ট প্র্যাকটিস 1, ইনস্ট্যান্ট প্র্যাকটিস 1 এর 1 নাম্বারটা সবাই ভালো মতো খেয়াল করো। দেখো ইনস্ট্যান্ট প্র্যাকটিস 1 এর 1 নাম্বারটা, আই নো দ্য ম্যান, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে আছে? প্রেজেন্টে। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্টে আছে তার মানে ডিপেন্ডেন্ট ক্লজ কি আমি যে কোনো টেন্স দিতে পারবো না? যে কোনো টেন্স। তাহলে হু এর সাথে আমি কামসও দিতে পারবো, কারণ হু বলতে কাকে বোঝাচ্ছে? দা ম্যান কে। তাহলে দা ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস কামস। আবার আমি পাস্টও দিতে পারবো, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্টে আছে, ডিপেন্ডেন্ট ক্লজ এনি টেন্স, তাহলে হু কেমও দিতে পারবো, আবার উইল কামও দিতে পারবো, কামসও দিতে পারবো। তার মানে রাইট অপশন কি? টি। তার মানে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো তাহলে বলো যে 1 নাম্বার ডান। সবাই একটু কমেন্ট করো 1 নাম্বার ডান। আচ্ছা, তো এরপরে যেটা বলবো যে 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বারে আছে হচ্ছে আই হেল্প দ্য বয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে আছে? পাস্টে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কি আমি অন্য কোনো টেন্সে দিতে পারবো না? পাস্টে দিতে হবে। পাস্টে দিতে হবে কারণ পরের ক্লজে কোনো ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ বোঝায় না। তাহলে যেহেতু আমি পাস্টে দিতে হবে, তাহলে হোয়েন হি কি হবে? কে। কথা কি বোঝা যাচ্ছে? তো এ হচ্ছে বিষয়। এরপরে দেখো 3 নাম্বারটা, উই নিউ দ্যাট, তাহলে উই নিউ তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কোন টেন্সে আছে? পাস্টে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে দেখো যে পানি 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্টে আছে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বোঝাচ্ছে সায়েন্টিফিক ট্রুথ।
যেহেতু সায়েন্টিফিক ট্রুথ বোঝাচ্ছে তাহলে আমরা কোন টেন্স দিব? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? ওয়াটার বয়েলস। সবাই কি ক্লিয়ার হতেছে? বুঝতে পারছো তো? এরপরে 4 নাম্বারটা দেখো, আই উইল ইনফর্ম হিম অফ দ্য ম্যাটার। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে আছে? ফিউচার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফিউচার থাকলে ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু হবে তাহলে কি হবে? হি, যেহেতু সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা কি দিব? কামস। কথা কি বোঝা যাচ্ছে? এস বাই এস। এরপরে 5 নাম্বার কোশ্চেনটা দেখো, হি ফাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন টেন্সে আছে? পাস্টে। দ্যাট আ থিফ ড্যাশ ইনটু হিজ হাউস, মানে সে তার বাসা গিয়ে দেখছে চোর ঢুকছে। এখন ভালো মতো খেয়াল করো, এইটা ইউনিভার্সাল ট্রুথও না, সায়েন্টিফিক ট্রুথও না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি পাস্টে আছে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পাস্টেই দিব, কিন্তু পাস্টের কোন ফরম্যাটটা দিব এটা আমরা দেখব। এ থিফ হ্যাড ব্রোকেন, এটা আমরা যেমন দিতে পারবো, আবার ওয়াজ ব্রেকিংও দিতে পারবো, কারণ এটাও পাস্ট। আবার ব্রোক এটাও দিতে পারবো, কিন্তু উইল এটা আমরা দিতে পারবো না, কারণ এটা হচ্ছে ফিউচার। এখন কথা হচ্ছে তাহলে এখানে কোনটা হবে? তিনটাই তো পাস্টে আছে। এখন দেখো যে সে বাসায় গিয়ে দেখছে যে চোর ঢুকছে, তাহলে অতীতকালে দুইটা কাজ হয়েছে, তার দেখা আর চোরের ঢোকা। তাহলে কোনটা আগে হয়েছে? দুইটা কাজের মধ্যে কোনটা আগে হয়েছে? তাহলে চোরের ঢোকাটা আগে হয়েছে। যেহেতু চোরের ঢোকাটা আগে হয়েছে, তাহলে অতীতকালে যদি দুইটা কাজ হয়, যে কাজটা আগে হবে সেটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। যেহেতু চোরের ঢোকাটা আগে হয়েছে, আমরা কোন টেন্সে দিব? এটা হ্যাড ব্রোকেন। আর সে দেখছে পরে, এই জন্য এই যে ফাইন্ড এর পাস্ট হচ্ছে ফাউন্ড। তার মানে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। যদি বুঝে থাকো তাহলে লেখো সিকোয়েন্স অফ টেন্স ডান, এসটি ডান লিখে রাখো। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্ব। তো কারেক্ট ফর্মস অফ ভার্বে যে কথাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে প্রথমে যে তীর চিহ্ন দিয়ে বলা আছে, এগুলো আমরা সবাই জানি, এগুলো নর্মাল রুল, এগুলা যেগুলো আছে। দেখো তীর চিহ্ন দিয়ে যে কথাটা বলা আছে সেটা আছে কি? দ্য সিম্পল ফর্ম ফলোজ অল মডেল অক্সিলিয়ারি। তার মানে মডেল অক্সিলিয়ারি গুলো যা যা আছে, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, ওট টু, তার মানে এই যে মডেল অক্সিলিয়ারি, এই মডেল অক্সিলিয়ারি গুলোর পরে আমরা ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? বেস ফর্ম। এটা আমরা জানি না? বেস ফর্ম মানে সিম্পল ফর্ম। এই যে দেখো মাইট, বি, ক্যান, রিমেম্বার, তার মানে মডেলের পরে কি? বেস ফর্ম হচ্ছে কিন্তু। তারপরে শুড, স্টাডি, তার মানে মডেলের পরে আমরা সবসময় কি দিব? বেস ফর্ম। এরপরে তীর চিহ্ন দিয়ে যেটা আছে সেটা হচ্ছে দা পাস্ট পার্টিসিপল ইজ ইউজড আফটার এ ফর্ম অফ হ্যাভ ইন অল পারফেক্ট ফর্মস। বলছে যে আমরা হ্যাভ সংক্রান্ত যত কিছু আছে সব কিছুর পরেই পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম ইউজ করব। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলোর পরে সবসময় কি? ভি3 হবে, মানে পাস্ট পার্টিসিপল। যেমন হ্যাজ ডান, কুড হ্যাভ কল্ড, এই যে হ্যাভ কল্ড, শুড হ্যাভ সেইড, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, মানে এগুলোর পরে আমরা সবসময় কি ফর্ম দিব? পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটাই বলা হয়েছে। এরপরে দেখো আছে দ্য আইএনজি ফর্ম ইজ ইউজড আফটার এ ফর্ম অফ বি। তার মানে বলছে যে বি ভার্ব সংক্রান্ত সবকিছুর পরে কোন ফর্ম কি করব আমরা? ভার্বের সাথে আইএনজি। কখন? এটা যদি সেটা প্রোগ্রেসিভ বোঝায়। প্রোগ্রেসিভ মানে হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা যদি বি ভার্ব ইউজ করি, যেমন এম ইজ আর ওয়াজ আর, তাহলে ওইটার সাথে আমরা সব সময় কি করি? আইএনজি ব্যবহার করি। কেন? কারণ ওইটা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম। তো এই যে এম ইজ আর এর পরে আমরা সব সময় আইএনজি যোগ করি, এই কথাটা এখানে বলা আছে যে আইএনজি ফর্মটা ইউজ হবে যেটা কন্টিনিউয়াস বোঝায়, চলমান বোঝায়, বা প্রোগ্রেসিভ বোঝায়। প্রোগ্রেসিভ বোঝালে আমরা সব সময় এম ইজ আর, ওয়াজ আর, বি, বিং এগুলোর পরে সবসময় কি করব? আইএনজি যোগ করব। এই যেখানে আছে ইজ স্লিপিং, হ্যাজ বিন রাইটিং, শুড হ্যাভ বিন ওয়ারিং, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার এটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে
যে আইএনজি ফর্মটা আমরা কখন ইউজ করব, যদি সেটা প্রোগ্রেসিভ বোঝায় বা কন্টিনিউয়াস বোঝায়, সেক্ষেত্রে আমরা এই অ্যামিজার ওয়াজার বি ভার্ব গুলোর পরে সবসময় কি করবো, আইএনজি ফর্ম। এরপরে আছে যেটা দ্য পাস্ট পার্টিসিপল ইজ ইউজড, এরপরে এটা দেখো দ্য পাস্ট পার্টিসিপল ইজ ইউজড আফটার এ ফর্ম অফ বি। এখানে আবার বলছে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল, এটা কখন, যদি প্যাসিভ হয়। বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল, এটা কখন, যখন সেটা প্যাসিভ হয়। এই যে প্যাসিভ হওয়ার সময় বি ভার্বের পরে যে পাস্ট পার্টিসিপল হয়, এটা তোমরা জানো, আমি তারপরও তোমাদের এখানে একটু লিখে দেখাচ্ছি। যেমন আমরা যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখি যে আই ইট রাইস, তাহলে এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে আই, তার মানে হচ্ছে ব্যক্তিবাচক। এটাকে আমরা ডুয়ার বলতে পারি। ডুয়ার মানে যে করে, ডুয়ার মানে কি, যে করে, আর রিসিভার মানে যে গ্রহণ করে। তো এটা অ্যাক্টিভ। আর প্যাসিভ হওয়ার সময় নিয়মটা কি, প্যাসিভ হওয়ার সময় নিয়মটা হচ্ছে অবজেক্টটা কোথায় হয়, সাবজেক্ট। তাহলে আমরা যদি রাইসটা আনি প্যাসিভ হওয়ার সময়, রাইসটা সাবজেক্ট হিসেবে আনলাম, তাহলে এই যে এটা এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি যদি প্যাসিভ করতে যাও, তাহলে তোমাকে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর আনতে হবে। তাহলে রাইসের সাথে আমরা আনবো কি, ইজ, যেহেতু সিঙ্গুলার। আর এই যে ইজ, এই ইজের পরে কিন্তু আর আইএনজি হবে না, এটার পরে কি হবে, ভি3। কেন, কেন ভি3 হবে, এই কথাটাই ওখানে বলা ছিল, যে এই যে বি ভার্বের পরে আমরা ভি3 ইউজ করলাম, মানে পাস্ট পার্টিসিপল। কেন, কারণ এই যে সাবজেক্টটা, এটা কি ডুয়ার না রিসিভার, এটা কি করে না এটা গ্রহণ করে। তার মানে রাইস তো খাওয়া হয় আমার দ্বারা, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, যেহেতু আমি খাই, কিন্তু সাবজেক্ট যেহেতু রাইস, তাহলে এই সাবজেক্টটা কি ডুয়ার না রিসিভার, যেহেতু রিসিভার, তার মানে কি কি বোঝা যায়, যে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এগুলোর পরে কি আর আইএনজি যোগ করবো আমরা, না ভি3 করবো, ভি3, এই জন্যই ইটেন। যদি বুঝে থাকো তাহলে বলো, তাহলে কমেন্ট করো যদি বুঝে থাকো আমার কথাটা, যে এই যে অ্যামিজার ওয়াজার বি বিং বিন, এগুলোর পরে কখন আইএনজি করবো আমরা, যদি সাবজেক্ট থাকে ডুয়ার। কথা কি বোঝা যাচ্ছে, তাহলে আমরা অ্যামিজারের পর আইএনজি যোগ করবো। যেমন আই এম ইটিং, আই এম ইটিং রাইস। কেন এখানে এম এর পর আইএনজি যোগ হয়েছে, কারণ আমার আমার হাত আছে, আমি ভাত খাইতে পারি, আমার হাত পা আছে, আমি ভাত খেতে পারি, তার মানে হচ্ছে আমি হচ্ছে ডুয়ার। এই জন্য এম ইজ আর ওয়াজার পরে কি হলো, ভার্বের সাথে আইএনজি। আর রাইস ইজ, এখানেও ইজ আছে, কিন্তু এখানে আর আইএনজি যোগ হলো না, এখানে হচ্ছে ভি3 হলো। কেন, কারণ এখানে যে সাবজেক্ট সেটা কি ডুয়ার, সেটা হচ্ছে কি রিসিভার। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো এখন আমরা শীটে চলে যাই। এই জন্যই এখানে বলা হয়েছে, দেখো শীটের এখানে লেখা আছে, দেখো অ্যামিজারের ইজ ওন, অ্যামিজারের পরে ভি3 হচ্ছে, তারপর উইল হ্যাভ বিন, বিনের পরে ভি3 হচ্ছে, তারপরে হ্যাভ বিন লস্ট, বিনের পরে ভি3 হচ্ছে। তার মানে এই যে অ্যামিজার ওয়াজার বি বিং বিন, এগুলোর পরে মানে অ্যামিজার সংক্রান্ত এগুলোর পরে আমি যদি আইএনজি দেই, তাহলে বোঝা যাবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। আর অ্যামিজার ওয়াজার পরে যদি আমরা ভি3 দেই, তাহলে বোঝা যাবে সাবজেক্টটা কি রিসিভার, আর আমরা এই জন্য ভি3 দিই। আচ্ছা, এরপরে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কিত কথাগুলো বলা আছে পরবর্তী পেজে। এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কিত আমি দুইটা লাইন, বেসিক দুইটা লাইন লিখাবো। এই দুইটা লাইন তোমরা একটু লিখে রাখবা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কিত, যাতে আমাদের এই কোশ্চেন গুলো সলভ করতে ইজি হয়ে যায়। তো তোমরা একটু লিখো। হেডিং দাও ভয়েস, তারপরে অ্যাক্টিভ লিখে লিখবা টেন্সের
স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার গুলোই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তার মানে টেন্সের যে স্ট্রাকচার ওগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এই অ্যাক্টিভ ভয়েস সম্পর্কিত এই কথাটা লিখে রাখো। তার মানে টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে সেখানে যাদের প্রবলেম আছে এখন, তারা যাতে বাসায় ভালো মতো টেন্সের স্ট্রাকচার গুলো ফাটায় মুখস্থ করে ফেলতে পারে। তার মানে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, যে সাবজেক্ট প্লাস V1। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পরে এমিজার, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তার মানে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্টটা কি হ্যাভ হ্যাজ এর পরে V3। তাহলে এগুলা, এই যে আমি বলতেছি হ্যাভ হ্যাজ এর পরে V3, এমিজার এর পরে আইএনজি, তাহলে এগুলো কোন ভয়েস? এই যে লিখলাম এগুলো কি অ্যাক্টিভ ভয়েস। তার মানে টেন্সের যে স্ট্রাকচার ওইগুলোই কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এরপরে প্যাসিভ ভয়েস সম্পর্কিত কথাগুলো লিখবা। প্যাসিভ ভয়েসের 1 নম্বরে লিখবা am, is, are, was, were, be, been, প্লাস V3। তার মানে একটু আগেই কিন্তু আমি কথাটা বলছি, am, is, are, was, were, be, being, been, এগুলোর পরে কি হবে V3, তাহলে সেটা কি হবে প্যাসিভ। তার মানে am, is, are, was, were, be, being, been প্যাসিভ হওয়ার মূল শর্ত হচ্ছে এটা। তো এই যে প্যাসিভ হওয়ার যে শর্ত, এই শর্ত ফিল আপ না হলে কিন্তু সেটা প্যাসিভ হবে না। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কিত যত রুল আছে, যেমন আমি তোমাদেরকে একটু বলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু যুক্ত যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটা প্যাসিভ করতে হলে তোমাকে বাই হুম ইউজ করতে হবে। তো এগুলো হচ্ছে মানে যেই ওয়ার্ডটা থাকলে আমরা কোন ওয়ার্ডে ট্রান্সফার করব সেটা, কিন্তু প্যাসিভ ভয়েসের যেই মূল বিষয় সেটা হচ্ছে এই রুল যেটা লিখলাম, এটা হচ্ছে মূল বিষয়। am, is, are, was, were, be, being, been এগুলোর পরে V3 থাকলেই সেটা কেবল প্যাসিভ। তো এই বিষয়টা লিখে রাখতে হবে খুব ভালো করে, এবং এটা যাতে মাথায় থাকে। এরপরে টেন্স অনুযায়ী আমরা এই বিষয়গুলো ইউজ করব। তো এটা যে কোনো বই থেকে তুমি যদি দেখে নাও যে অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ওইটা প্যাসিভ করার জন্য আমাকে অ্যামিজার এনে, অ্যামিজারের যে কোনো একটা এনে তারপর V3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি, যে অ্যামিজার এনে, বিং এনে, তারপর V3। তার মানে এগুলা কিন্তু লিখাই আছে, কিন্তু আমি যে কথাটা লিখে দিলাম তোমাকে সেটা হচ্ছে প্যাসিভ, যে এগুলোর পরে আমরা যদি V3 দেই তাহলে সেটা কি হয়ে যাবে প্যাসিভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে 2 নম্বরে লিখবা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। বেশিরভাগ ক্ষেত্রেই অব্যক্তিবাচক হয়। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রেই অব্যক্তিবাচক হয়। তাহলে কি লিখলাম, যে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অব্যক্তিবাচক। যেমন এর আগে আমরা যে লিখলাম, দেখো একটু খেয়াল করো, রাইস ইজ ইটেন। তার মানে এই যে দেখো এটা এটা অ্যামিজারের পরে V3 হয়েছে, কেন হয়েছে, কারণ সাবজেক্ট কি অব্যক্তিবাচক। আর এটাকে আমরা বলছিলাম কি রিসিভার। এখন এখানে যে কথাটা লিখলাম যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে অব্যক্তিবাচক হয়, তার মানে কি আমি বলছি যে ব্যক্তিবাচক হয় না? আমি বলছি হচ্ছে কি যে বেশিরভাগ ক্ষেত্রে অব্যক্তিবাচক, কথার মাপকাঠি বুঝতে হবে। তার মানে ব্যক্তিবাচকও কি হতে পারে, ব্যক্তিবাচক যদি সাবজেক্ট হয় সেটাও কি হতে পারে, প্যাসিভ হতে পারে। আমাকে আগে বুঝতে হবে সাবজেক্টটা কিভাবে কাজ করতেছে। যেমন তুমি আমাকে আমন্ত্রণ করছো, তাহলে এটার ইংলিশটা কি হবে, এক্সাম্পল যদি দেই, যেমন তুমি আমাকে আমন্ত্রণ করছো, এটার ইংলিশ কি, যেমন ইউ হ্যাভ। তার মানে
আমন্ত্রণ করা শেষ, কোনো কাজ শেষ হলে প্রেজেন্ট পারফেক্ট। ইউ হ্যাভ ইনভাইটেড মি। তাহলে এই যে হ্যাভ এর পরে V3, তাহলে এটা কি টেন্সের স্ট্রাকচারে পড়ছে না? তার মানে এটা 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 কোন ভয়েসের উদাহরণ? এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন এটাকে যদি প্যাসিভ করতে হয় সেক্ষেত্রে এখানে মি মানে তুমি আমাকে আমন্ত্রণ করছো কিন্তু আমি আমন্ত্রিত হয়েছি, এটা কি প্যাসিভ না? কারণ তুমি আমন্ত্রণ করছো, আমি আমন্ত্রিত হয়েছি। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করি সেক্ষেত্রে অবজেক্টটা হবে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই। আর এই যে প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ইনভাইটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে যদি প্যাসিভ করতে হয় তাহলে কি আনতে হয়? বিন আনতে হয়। তাহলে আই হ্যাভ বিন ইনভাইটেড বাই ইউ। তাহলে দেখো এই যে আই হ্যাভ বিন ইনভাইটেড, তার মানে বোঝা যাচ্ছে যে বিন এর পরে V3, ওই যে বেসিক কথাটাই ছিল am is or was or be being been প্লাস V3, তাহলে সেটা কি প্যাসিভ। তো এখানে দেখো সাবজেক্ট কিন্তু এখানে অব্যক্তিবাচক না, এখানে কিন্তু ব্যক্তিবাচক। এখানে সাবজেক্টটা কি? ব্যক্তিবাচক। তার মানে একটু আগে যে আমি কথাটা বলছিলাম ওই কথাটা বোঝানোর জন্য কিন্তু এই কথাটা লিখছি যে ব্যক্তিবাচক কেন প্যাসিভ হইল। কারণ এখানে আইটা কি ডুয়ার না রিসিভার? এখানে আইটা কি ডুয়ার না রিসিভার? রিসিভার। কেন? কারণ তুমি আমন্ত্রণ করছো, তুমি হচ্ছে ডুয়ার, আর আমি আমন্ত্রিত হয়েছি, আমি কি রিসিভার। কিন্তু তোমাদের বোঝার সাথে আমি বলছি যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? অব্যক্তিবাচক। এরকম যেমন আমি যদি এভাবে লিখি যে আই অ্যাম প্লেইং ফুটবল, তাহলে এখানে দেখো যে অ্যামিজারের পরে আইএনজি হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ। আমি নিজে ফুটবল খেলতে পারি, আমার হাত পা আছে। কিন্তু এখানে যদি থাকে ফুটবল সাবজেক্ট তখন কিন্তু এটা অব্যক্তিবাচক হলে, এবং এটা কিন্তু রিসিভার। এখানে আইটা কি ছিল? ডুয়ার, মানে সেই করে। আর এখানে ফুটবল যদি সাবজেক্ট হিসেবে আনি তাহলে এটা কি হয়ে যাবে? রিসিভার। তাহলে এইটাকে যদি আমার প্যাসিভ করতে হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করতে হলে এম ইজ আর এরপরে বিং তারপরে V3 আনতে হয়। তাহলে ফুটবলের জন্য কোনটা আনবো? ইজ, তারপরে কি বিং, ফুটবল ইজ বিং, তারপরে এই যে V3 আনবো, ফুটবল ইজ বিং প্লেড। দেখো ওই প্যাসিভ হওয়ার যে শর্ত সেখানে ছিল যে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এই যে বিং এর পরে V3, বিং প্লাস V3, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। আমার কথা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে লিখো যে ভয়েস বেসিক ডান। বিং যেটা আইএনজি, আইএনজি বিং এর মধ্যেই তো আইএনজি আছে, তার মানে কি কন্টিনিউয়াস। বিংটা কোথায় ইউজ করবা? কন্টিনিউয়াস। আর বিনটা কোথায় ইউজ করি? বি ডাব্লিউ এন, এটা হচ্ছে পারফেক্ট। বিনটা আমরা পারফেক্ট ইউজ করি। আচ্ছা এখন দেখো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের প্রথম যে উদাহরণ সেটা আমরা দেখতে থাকি। খুব ভালো মতো খেয়াল করো, প্রথমটা ইনকারেক্ট দেওয়া আছে, এখানে লেখা আছে দেখে তোমার বোঝার মানে তুমি বুঝতেছো এটা ইনকারেক্ট, কিন্তু তোমাকে বুঝতে হবে আসলে কেন ইনকারেক্ট। এখানে দেখো দা প্রবলেম হ্যাজ সলভড। আচ্ছা বলো তো হ্যাজ এর পরে V3 এটা কি টেন্সের স্ট্রাকচারে পড়ছে না? তাহলে টেন্সের স্ট্রাকচারে যেহেতু পড়ছে তার মানে এটা কি অ্যাক্টিভ ভয়েস না? কিন্তু তুমি একটু খেয়াল করো হ্যাজ এর পরে V3 আছে, এটা যদি অ্যাক্টিভ হয় কিন্তু সাবজেক্ট দেখো, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দা প্রবলেম। সমস্যা কি কোনোদিন ডুয়ার হতে পারে না রিসিভার? তাহলে সমস্যা যেহেতু রিসিভার, তার মানে রিসিভার যেহেতু সাবজেক্ট, তার মানে এইটা আমরা কি অ্যাক্টিভিটি দিতে পারবো না প্যাসিভ? তাহলে প্রবলেমের কি হাত পা আছে, সে কি সলভ করতে পারে? পারে না। তাহলে হ্যাজ সলভড এটা কি হবে না? হ্যাজ বিন সলভড।
কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড। বুঝতে পারছো তো সবাই? এরপরে দেখো 2 নাম্বারটা, শি হ্যাজ বিন কুকড। আচ্ছা, হ্যাজ কুকড হচ্ছে হ্যাজ এর পরে V3 আনলে সেটা হয়তো টেন্সের স্ট্রাকচার, তার মানে অ্যাক্টিভ ভয়েস। আর শি হ্যাজ বিন কুকড এটা কি অ্যাক্টিভ হইলো না এটা প্যাসিভ হয়ে গেল? যেহেতু প্যাসিভ হয়েছে কিন্তু সাবজেক্ট কি দেখো শি, তার কি হাত নাই? সে কি রান্না করতে পারে না? পারে। তার মানে এখানে যে শি সাবজেক্ট এটা কি ডুয়ার না রিসিভার? এটা ডুয়ার। যেহেতু ডুয়ার, যেহেতু সাবজেক্টটা ডুয়ার, তাহলে এটা কি প্যাসিভ দিতে পারবো না অ্যাক্টিভ দেওয়া লাগবে? অ্যাক্টিভ। তার মানে কি হবে? শি হ্যাজ বিন কুকড না দিয়ে কি দিতে হবে? শি হ্যাজ কুকড। শি হ্যাজ বিন কুকড তো আরো মারাত্মক ইংলিশ, যে তারে রান্না করা হয়েছিল। তারে কি রান্না করা হয়েছিল না? সে রান্না করছে, তার হাত পা আছে। কথা কি বুঝতেছো? তার মানে এটা হবে অ্যাক্টিভ। এরপর 3 নাম্বারটা দেখো, দ্য বিল্ডিং ইজ কনস্ট্রাক্টিং হিয়ার। তাহলে এম ইজ এর পর আইএনজি আমরা কখন দেই? যেমন আমরা বলি, যেমন আই এম প্লেইং, আমি খেলতেছি। তাহলে আমার হাত পা আছে, আমি খেলতেছি। এই জন্য কি এম ইজ এর পর আইএনজি। বিল্ডিং এর কি রে ভাই, হাত পা আছে রে ভাই? বিল্ডিং কি একা একা গড়ে উঠবে? একা একা নির্মাণ হবে? হবে না। তার মানে সাবজেক্ট কি এখানে? সাবজেক্টটা কি? রিসিভার। সাবজেক্ট যেহেতু রিসিভার, তার মানে কি কি হবে? এটা প্যাসিভ। তাহলে ইজ এর পরে আর আইএনজি হবে না? V3। এই যে V3, যদি বুঝে থাকো তাহলে লিখো রুল 1 ডান। আচ্ছা, এরপরে আমরা এই যে ইনস্ট্যান্ট প্র্যাকটিস 2 এটা সলভ করব। তো ইনস্ট্যান্ট প্র্যাকটিস 2 এটা খুব দ্রুত সলভ হয়ে যাবে, এখন খুবই পরিষ্কার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার। দেখো ইনস্ট্যান্ট প্র্যাকটিস 2 এর 1 নাম্বার কোশ্চেনটা, 1 নাম্বার কোশ্চেন আছে সেভারাল নিউ প্রপোজালস। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি ডুয়ার না রিসিভার? তাহলে প্রপোজাল কি কোনোদিন ডুয়ার হইতে পারে? তার মানে রিসিভার। তার মানে যেহেতু সাবজেক্টটা রিসিভার, তাহলে কি হওয়ার চান্স বেশি? প্যাসিভ। এই 4টা অপশনের মধ্যে একটা অপশনই আছে সঠিক প্যাসিভ ফর্মে আছে, একটা অপশনই। সেটা কি? আর বিং কনসিডার্ড। কথা কি বুঝছো? আর এইটা প্যাসিভ কখন হইতো? যদি এটা যেহেতু বিন, তার মানে কি হ্যাভ বা হ্যাজ থাকার দরকার ছিল। তাহলে হ্যাভ বিন কনসিডার থাকলে এটা প্যাসিভ হইতো। তার মানে এখানে সঠিক আনসার কোনটা? বি। এরপর দেখো 2 নাম্বার, 2 নাম্বারের সাবজেক্ট হচ্ছে দা পেপারস। পেপারস যেহেতু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি ডুয়ার না রিসিভার? রিসিভার। তার মানে কি অব্যক্তিবাচক। যেহেতু পেপারস হচ্ছে রিসিভার, তার মানে এটা কি হওয়ার চান্স বেশি? প্যাসিভ। এই 4টা অপশনের মধ্যে একটা অপশনই আছে যেটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। সেটাকে উইল হ্যাভ বিন রিসিভড। দেখো উইল হ্যাভ বিন রিসিভড, কারণ অ্যামিজার ওয়াজার বিবিং বিন প্লাস V3 আনতে হবে আমাদের। এরপরে দেখো 3 নাম্বারটা, লাস্ট ওয়ান, দিস কন্ট্রাক্টস। এই চুক্তিগুলা, এই চুক্তিগুলা এটা কি ডুয়ার হইতে পারে সাবজেক্ট না রিসিভার? যেহেতু রিসিভার, তার মানে কি হওয়ার চান্স বেশি? প্যাসিভ। এই 4টা অপশনের মধ্যে একটা অপশনই আছে অ্যামিজার ওয়াজার বিবিং বিন, এগুলোর পরে যে V3 আনতে হবে সেটা। আর বি এর পরে V3 আমরা কখন আনতে পারি? সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটিভ। তাহলে এই যে শুড বি সাইন। তাহলে এ হচ্ছে রাইট অপশন হচ্ছে বি। যদি হয়ে থাকে তাহলে বলো যে লিখো ভয়েস ডান। সবাই কমেন্ট করো ভয়েস ডান হয়েছে কিনা, সবাই কমেন্ট করো। আচ্ছা, এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে
পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব সম্পর্কিত আমরা কিছু লেখা লিখাবো, খাতায় লিখে রাখবা তোমরা পজিটিভ ভার্ব সম্পর্কিত লেখাগুলা যা যা আছে। আমরা এখনই এটার বেসিক কথাগুলা লেখা স্টার্ট করব। খাতা কলম রেডি রাখো সবাই। পজিটিভ ভার্ব। প্রথম যে কথাটা লিখবা সেটা হচ্ছে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি সাবজেক্ট ও দুটি ভার্ব থাকবে, দুটি সাবজেক্ট ও দুটি ভার্ব থাকবে। 2 নাম্বার যে কথাটা লিখবা সেটা হচ্ছে পজিটিভ ভার্বের প্রভাব পড়বে সেকেন্ড ভার্বে। তার মানে দুইটা কথা লিখাইলাম যে পজিটিভ ভার্বে কয়টা সাবজেক্ট থাকবে, দুইটা, এবং ভার্বও কয়টা থাকবে, দুইটা। আর পজিটিভ ভার্বের যে প্রভাব এটা কোথায় পড়বে, সেকেন্ড ভার্বে। আচ্ছা, এখন বলি একটু পজিটিভ ভার্ব সম্পর্কিত। বাংলায় আমরা একটা টপিক আছে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে বিষয়গুলো হচ্ছে একজন আরেকজনকে দিয়ে কাজ করা। যেমন হচ্ছে মা শিশুকে চাঁদ দেখায়, তারপরে আমি মালিকে দিয়ে বাগানে পানি দেওয়াইলাম। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে মা শিশুকে যেহেতু চাঁদ দেখায়, তার মানে সাবজেক্ট কয়টা, দুইটা। যেহেতু সাবজেক্ট দুইটা, সঙ্গত কারণে ভার্ব কয়টা হবে, দুইটা হবে। তো এই জন্য আমরা প্রথমে লিখলাম হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে দুইটা। আর যেহেতু দুইটা ভার্ব থাকবে, পজিটিভ ভার্ব গুলা থাকবে প্রথম ভার্ব। আর পজিটিভ ভার্বের যে প্রভাব সেটা কোন ভার্বে পড়বে, সেকেন্ড ভার্বে। তার মানে আমাদের কাজটা কোথায়, সেকেন্ড ভার্বে। আমাদের কাজটা কোথায়, সেকেন্ড ভার্বে আমাদের নিয়ে সব কাজ করতে হবে। আর সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা। অনেক পজিটিভ ভার্ব আছে, যেমন ইট হচ্ছে খাওয়া আর ফিড হচ্ছে খাওয়ানো। তার মানে খাওয়ানো যখন জড়িত তখন কয়টা মানুষ জড়িত, দুইটা। একজন খাওয়াবে আরেকজনকে। তো এই যে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব অনেক ভার্ব আছে, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 5টা পজিটিভ ভার্ব থেকে কোশ্চেন গুলো হয়। এই জন্য আমরা 5টা পজিটিভ ভার্ব সম্পর্কে ডিটেল জানবো। তো 5টা পজিটিভ ভার্ব সম্পর্কিত যে লেখাগুলো আছে আমি লিখাই দিব, তোমরা হুবহু খাতায় একটু লিখে ফেলো। মেক, লেট, হ্যাভ, এগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম দিব। আর এই যে ভার্বের বেস ফর্ম দিব, এটা কততম ভার্ব, সেকেন্ড ভার্ব। আমি একটু আগেই বলছি আমাদের কাজটা কোন ভার্বে, সেকেন্ড ভার্বে। তার মানে মেক, লেট, হ্যাভ এরপরে সেকেন্ড সাবজেক্ট আসবে। সেকেন্ড সাবজেক্ট ছাড়া সেটা কিন্তু কোনোদিনও পজিটিভ ভার্ব হবে না, এটা মাথায় রাখতে হবে। যখনই এই ভার্বগুলোর পরে সেকেন্ড সাবজেক্ট আসবে তখনই বুঝতে হবে এটা পজিটিভ ভার্ব। আর তখন আমি যে সেকেন্ড ভার্বটা থাকবে মেক, লেট, হ্যাভ এর পরে আমরা কি দিব, ওই ভার্বটা ভার্বের বেস ফর্ম। এরপরে গেট, গেটের পরে আমরা দিব ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা এটা কততম ভার্ব, সেম কথা, এটাও সেকেন্ড ভার্ব। এরপরে যে কথাটা সেটা হচ্ছে হেল্প। হেল্পের পরে ইনফিনিটিভও দিতে পারবো, ভার্বের বেস ফর্মও দিতে পারবো, ইনফিনিটিভ বা বেস ফর্ম। আচ্ছা, তাহলে এটা কততম ভার্ব, এটাও সেকেন্ড ভার্ব। তার মানে আমাদের কাজটাই হচ্ছে সেকেন্ড ভার্বে। তার মানে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এই 5টা পজিটিভ ভার্ব সম্পর্কিত আমরা আমাদের টপিকের আলোচনা আজকে ফুল করব। দেখো,
মেক লেট হ্যাভের পরে বা গেট হেল্প এগুলোর পরে এই 5টা পজিটিভ ভার্বের পরে যদি সেকেন্ড সাবজেক্ট আসে তাহলেই বুঝতে হবে এগুলো পজিটিভ ভার্ব। তখন আমি এটা যখন বুঝে যাব তখন মেক লেট হ্যাভের পরে দ্বিতীয় যে ভার্বটা সেটা আমরা কোন ফর্মে দিব? বেস ফর্ম। গেটের পরে দ্বিতীয় ভার্বটা আমরা কি দিব? ইনফিনিটিভ। আর হেল্পের পরে ইনফিনিটিভও হতে পারে, ভার্বের বেস ফর্মও হতে পারে। আচ্ছা, এখন একটা অতিরিক্ত কথা লিখবা, সেটা হচ্ছে এনবি দিয়ে লিখবা। এনবি, তোমরা কি জানো এনবি এর ইলাবোরেশনটা কি, ফুল মিনিংটা কি? কারা কারা জানো? নোটবুকে তো লিখতাছি, আসলে নোটবুক না। এনবি এটা এটা হচ্ছে নট আ বেন, নট আ বেন। আচ্ছা, এটা এটা হচ্ছে একটা ফ্রেজ, ইতালিয়ান ফ্রেজ। তো এই যে বিষয়টা, এটা অনেক জায়গায় এই কোশ্চেনটা আসে। কোশ্চেনটা এভাবে আসে যে এনবি স্ট্যান্ডস ফর, তখন আমরা আনসার কি দেব? নট আ বেন। কথা বোঝা যাচ্ছে? এটা আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখন আমরা যে কথাটা লিখবো এনবি দিয়ে, সেই কথাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, সবাই একটু লিখে রাখো। হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্টটি রিসিভার হয় তাহলে V3 হবে। হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্টটি রিসিভার হয় তাহলে হবে কি? V3। হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় কি? রিসিভার, তাহলে কি হবে? V3। আচ্ছা, এই কথাটা লিখে রাখবা। এরপরে রিসিভারের নিচে লিখবা আন্ডারলাইন করে, রিসিভারের নিচে আন্ডারলাইন করে লিখবা বেশিরভাগ অব্যক্তিবাচক। তার মানে রিসিভার হিসেবে বেশিরভাগ কি থাকবে? অব্যক্তিবাচক। বেশিরভাগ অব্যক্তিবাচক। তার মানে রিসিভারের নিচে আন্ডারলাইন করে তুমি লিখবা বেশিরভাগ অব্যক্তিবাচক। যা একটু আগেই আমরা কিন্তু ভয়েসে বলছি, তার মানে একটু কথা বলে নেই তোমাকে। এই যে এখানে লিখলাম হ্যাভ বা গেটের পরে যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার, তখন হ্যাভের পরে বেস ফর্মও হবে না, আবার গেটের পরে ইনফিনিটিভও হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে যে গেটের পরে কখন ইনফিনিটিভ? দ্বিতীয় সাবজেক্ট, এটার পাশে লিখে রাখবা, দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হলে। আর ডুয়ার রিসিভার কিন্তু একটু আগেই আমরা বলছি। তাহলে দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হলে গেটের পরে কি হবে? ইনফিনিটিভ। আর হ্যাবের পরে বেস ফর্ম কখন? দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার, লিখে রাখো, দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার। এটা শুধু হ্যাবের ক্ষেত্রে, হ্যাভ আর গেট। তাহলে হ্যাবের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হয় তুমি দ্বিতীয় ভার্বটা কি দিবা? বেস ফর্ম। আর গেটের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হয় তাহলে তুমি কি দিবা? ইনফিনিটিভ। কারণ হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্ট রিসিভার হয় তখন কি দিতে হবে আমাদের? V3। কথা কি বুঝতে পারছো? এখন আমি বলি ডিটেইল। যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তারা স্ক্রিনশট নিয়ে রাখবা। এই যে নটা বেনে আমরা যে কথাটা লিখলাম, এইটাই বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ভাইয়া এভাবে পড়ায় যে হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্টটি বস্তুবাচক হয় তাহলে V3। কিভাবে বলা হয়?
হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্ট বস্তুবাচক হয় বা অব্যক্তিবাচক হয় তাহলে ভিত্তি। কিন্তু আমরা কিন্তু সেটা লিখি নাই, আমরা লিখছি কি দ্বিতীয় সাবজেক্ট যদি রিসিভার হয়। কারণ আমরা একটু আগেই দেখছি দ্বিতীয় সাবজেক্ট অব্যক্তিবাচক না হয়ে কিও হতে পারে, ব্যক্তিবাচকও হতে পারে, কিন্তু বেশিরভাগই দ্বিতীয় সাবজেক্ট কি হবে, অব্যক্তিবাচক। সেই জন্য রিসিভারের নিচে আমরা কি আন্ডারলাইন করে লিখলাম, বেশিরভাগ অব্যক্তিবাচক, কিন্তু সব সময় না। এটা কিরকম বলতেছি ভালো মতো বুঝছো। একটা উদাহরণ দিচ্ছি, যেমন she got her husband ব্র্যাকেটে arrested বা to arrest। ভালো মতো বুঝছো, যখনই গেট বা গটের পরে দ্বিতীয় সাবজেক্ট আসছে তখনই বুঝতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। এটা যেন মাথায় থাকে। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এই পাঁচটা ভার্বের পর যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তখনই মাথায় ক্লিক করতে হবে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এখন আসি, আমরা তো দুইটা জিনিস জানি, গেট বা গটের পরে যদি দ্বিতীয় সাবজেক্ট হয় ডুয়ার তাহলে আমি কি দিব, ইনফিনিটিভ। এই যে লেখা আছে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হলে আমি দিব ইনফিনিটিভ মানে টু অ্যারেস্ট। আর হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার তাহলে হবে V3, তাহলে আমরা দিব কি অ্যারেস্টেড। এখন এখানে ভালো মতো বুঝছো, যদি হার হাজবেন্ড এটা যদি ডুয়ার হয় তাহলে এটার অর্থটা কি হয় ভালো মতো বুঝো। she got her husband to arrest, আমরা যদি এভাবে দেই তাহলে বোঝা যাবে যে তার হাজবেন্ড থানায় গিয়ে বলছে যে ভাই আমার অ্যারেস্ট করে। এটা কি হয়? তার হাজবেন্ড কি ডুয়ার? একটা চোরও তো থানায় যায় কইবো না যে ভাই আমার অ্যারেস্ট করে। তার মানে কি বোঝা যাচ্ছে যে তার হাজবেন্ড সে কি ডুয়ার না রিসিভার, তাকে ধরায় দেওয়া হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে সে কি রিসিভার, যেহেতু সে রিসিভার তাহলে আমরা কি টু ইনফিনিটিভ দিতে পারবো, টু অ্যারেস্ট দিতে পারবো না V3? কথা কি এবার ক্লিয়ার হইছো? তার মানে দ্বিতীয় সাবজেক্ট অব্যক্তিবাচক বললে যদি রিসিভার না লিখি বস্তুবাচক যদি লিখি তাহলে কথাটা ভুল হবে নাকি? কথা কি বুঝতেছো? এই জন্য আমরা কি লিখছি, দ্বিতীয় সাবজেক্ট যদি রিসিভার হয় আর রিসিভারের নিচে লিখলাম বেশিরভাগ অব্যক্তিবাচক। কারণ অব্যক্তিবাচক যদি হয় তাহলে ওটা রিসিভার তো হবেই, কিন্তু ব্যক্তিবাচক রিসিভার হতে পারে। এটা হচ্ছে আমরা বুঝতে হবে সে কি ডুয়ার না রিসিভার। তার মানে কি বোঝাচ্ছে, তার হাজবেন্ডকে ধরায় দেওয়া হয়েছে, তার মানে এই সাবজেক্টটা কি রিসিভার, যেহেতু রিসিভার আমরা কি V3 দিব। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে লিখো যে পজিটিভ ভার্ব সিভি বেসিক ডান, সিভি বেসিক ডান লিখে রাখো। সবাই কমেন্ট করো সিভি বেসিক ডান। আচ্ছা, এখন এই যে পজিটিভ ভার্ব সম্পর্কিত যে লেখাগুলো লেখাইলাম এইটা খুব ভালো মতো মাথায় নাও এবং এই রুলগুলা ফাটায় মুখস্থ করে ফেলো। সময় হচ্ছে 2 মিনিট। আমরা প্রথমে বলছি, প্রথম থেকে দেখো, পজিটিভ ভার্বে কয়টা সাবজেক্ট থাকবে, দুইটা। ভার্ব কয়টা থাকবে, দুইটা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে এখানে সাবজেক্ট কয়টা, দুইটা। সঙ্গত কারণে ভার্বটা কি হবে, দুইটা। আর পজিটিভ ভার্বের যে প্রভাব সেটা কোন ভার্বে পড়বে, দ্বিতীয় ভার্বে। তোমার মাথায় খেয়াল রাখতে হবে এই যে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এই পাঁচটা ভার্বের পর যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলেই সেটা পজিটিভ ভার্ব। আর যদি দ্বিতীয় সাবজেক্ট না আসে তাহলে কি সেটা পজিটিভ ভার্ব হবে, হবে না। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ লিখি যে আই মেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা বানাই। মেকের পরে কি দ্বিতীয় সাবজেক্ট আসছে, এখানে কি দুইটা সাবজেক্ট জড়িত হয়েছে, আমি এক কাপ চা বানাই। তার মানে কি এখানে কি মেক পজিটিভ ভার্ব না? কথা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার হইতেছো?
তার মানে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এই পাঁচটা ভার্বের পর যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলে বুঝতে হবে সেটা পজিটিভ ভার্ব। তখন মেকের পরে দ্বিতীয় সাবজেক্ট আসলে আমরা দিব কি ভার্বের দ্বিতীয় ভার্বটা ভার্বের বেস ফর্ম। যেমন এখন যদি এভাবে লিখি, যেমন আই মেক ইউ, দেখো দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে, তখন এর পরের ভার্বটা দিব কি বেস ফর্ম, রিয়েলাইজ। তার মানে আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। দেখো দ্বিতীয় সাবজেক্ট আসছে তখনই বুঝতে হবে মেকটা কি পজিটিভ ভার্ব, এরপরের ভার্বটা আমরা কি দিব বেস ফর্ম, এই জন্য রিয়েলাইজ। কথা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো এই পুরো কথাটা ভালো করে এই পুরো রুল মাথায় ঢুকায় নাও যে মেক, লেট, হ্যাভ এরপরে ভার্বের বেস ফর্ম, গেটের পরে ইনফিনিটিভ, আর হেল্পের পরে ইনফিনিটিভও হতে পারে, আবার কি হতে পারে ভার্বের বেস ফর্মও হতে পারে। একটা কথা লিখলাম নটা বেনে যে হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার, তাহলে আমরা হ্যাভের পরে বেস ফর্মও দিব না, আবার গেটের পরে ইনফিনিটিভও দিব না, আমরা কি দিব ভি3। তার মানে কি বোঝা যাচ্ছে যে হ্যাভের পরে যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে ডুয়ার তাহলে দিব বেস ফর্ম, আর যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে রিসিভার তাহলে কি দিব ভি3। সেম কথা গেটের ক্ষেত্রে, গেটের পরে দ্বিতীয় সাবজেক্ট যদি থাকে ডুয়ার তাহলে আমরা কি দিব ইনফিনিটিভ, আর যদি দ্বিতীয় সাবজেক্ট যদি হয় রিসিভার তাহলে আমরা কি দিব ভি3। আর হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ হতে পারে, ভার্বের বেস ফর্ম হতে পারে। 2 মিনিট সময় দিলাম, একটু দ্রুত মুখস্থ করে ফেলো, তারপর আমরা উদাহরণে চলে যাব। মেক, লেট, হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম, গেটের পরে ইনফিনিটিভ। অবশ্যই মাথায় রাখতে হবে যে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এগুলোর পরে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলে বুঝতে হবে এগুলো কি পজিটিভ ভার্ব। তো মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এগুলোর পরে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলে বুঝতে হবে এগুলো পজিটিভ ভার্ব। আর এক্সেপশনাল কথাটা কি বলছিলাম যে হ্যাভ বা গেটের পর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার তাহলে হবে ভি3। আর রিসিভারের নিচে আমি দাগ দিয়ে কি লিখছিলাম, বেশিরভাগ অব্যক্তিবাচক। তার মানে হ্যাভ বা গেটের পরে যদি সাবজেক্টটা হয় অব্যক্তিবাচক তাহলে আমি ভি3 মারবো, কারণ অব্যক্তিবাচক গুলা রিসিভার। কিন্তু ব্যক্তিবাচক হলেও বুঝতে হবে যে ওটা কি ডুয়ার না রিসিভার, কারণ একটা উদাহরণে কিন্তু আমি দেখাইছি তোমাদের যে ব্যক্তিবাচক হলেও সেটা কি রিসিভার হতে পারে। তো এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। আর হেল্পের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে, সেম কথা, হেল্পের পরে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তখনই বুঝতে হবে কি সেটা পজিটিভ ভার্ব। আর হেল্পের পরে আমরা দুইটা ফরম্যাটই দিতে পারবো, তার মানে ইনফিনিটিভ ফর্মও দিতে পারবো, আবার কি বেস ফর্মও দিতে পারবো। সবার যদি হয়ে থাকে, মুখস্থ হয়েছে কিনা, সবার যদি হয়ে থাকে তাহলে আমরা এখন লেকচার থেকে সলভে যাব। প্রথমে মেকের বিষয়টা একটু দেখো। প্রথম যে উদাহরণ দেখো, হি মেড দ্য স্টুডেন্টস, তাহলে দেখো তো মেডের পরে দ্য স্টুডেন্ট সেকেন্ড সাবজেক্ট পাইছো, যখনই সেকেন্ড সাবজেক্ট পাইছো তোমার মাথায় ক্লিক করতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব তাহলে মেকের পরে কি হয় ভার্বের বেস ফর্ম। তার মানে টু লিসেন হবে না শুধু লিসেন, শুধু লিসেন। কথা কি বুঝতেছো? এরপরে দেখো উই মেড দ্য বেবি, মেডের পরে দ্য বেবি কি সেকেন্ড সাবজেক্ট চলে আসছে না, যেহেতু সেকেন্ড সাবজেক্ট চলে আসছে তখনই বুঝতে হবে কি মাথায় ক্লিক করতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব আমরা কি দিব বেস ফর্ম, টু ক্রাই দিব না, দিব কি ক্রাই, বেস ফর্ম। যদি হয়ে থাকে তাহলে বলো মেক ডান। লিখো সবাই মেক ডান। আচ্ছা, এরপর এরপরে লেট সংক্রান্ত কথাগুলো বলবো, ভালো মতো খেয়াল করো।
আচ্ছা, এর আগে আমি একটা কথা বলি, যেমন আমরা ছোটকাল থেকে বলে আসছি যে লেটস গো। বলতো এই লেটস গো, এই অ্যাপোস্ট্রোফির পরে এস, এটা দিয়ে কি বোঝায়? লেট আস গো। কথা কি বুঝতেছো? ভালো মতো বুঝো আগে। তাহলে এটা কি? লেট আস গো। তো আমি যেটা জানতে চাই যে লেট, এই যে লেট, এইটা কোন পার্টস অফ স্পিচ? এটা কে বলতে পারবা? লেটটা কোন পার্টস অফ স্পিচ? লেট কোন পার্টস অফ স্পিচ? লেট কোন পার্টস অফ স্পিচ? দুই তিনজন আনসার করছো, বাকিরা শেয়ার করো দ্রুত। লেট কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, লেট, লেট কোন পার্টস অফ স্পিচ? এই যে লেটস গো। আচ্ছা, এই যে লেট, লেটটা কিন্তু ভার্ব। তাহলে তোমরা আমার বলো তো যে ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ। ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা কি? ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ধরো ওপেন দা ডোর, ক্লোজ দা ডোর। তাহলে এই যে বিষয়গুলা, এই যে ওপেন দা ডোর, ক্লোজ দা ডোর, ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে, ওই সাবজেক্টটা কে? যেমন ওপেন দা ডোর, দরজাটা খোলো, তাহলে এই দরজাটা খোলো দিয়ে কাকে বোঝাচ্ছি? আপনি দরজাটা খোলো, সে দরজাটা খোলো, না তুমি দরজাটা খোলো, কোনটা? তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স যে ভার্ব দ্বারা শুরু হয় সেখানে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকে মানে হচ্ছে সরাসরি থাকে না, এটা গোপনে থাকে। সেটা কে? ইউ। কথা কি বুঝতে পারতেছো? তাহলে এই যে লেটস গো, এটা কি ছিল? ইউ লেট আস গো। কথা কি বুঝতেছো? ইউ লেট আস গো। এই যে আমরা লেটস গো বলতাম, কেন ওয়েন বলতাম না? কেন গন বলতাম না? কেন গোয়িং বলতাম না? কেন? এটার কারণটা হচ্ছে লেট পজিটিভ ভার্ব, এটা বোঝানোর জন্য এত কথা বলছে। দেখো, ইউটা হচ্ছে প্রথম সাবজেক্ট, লেট হচ্ছে পজিটিভ ভার্ব, আর আসটা কি? সেকেন্ড সাবজেক্ট। যেহেতু সেকেন্ড সাবজেক্ট তাহলে ভার্বটা কি দিব? বেস ফর্ম। কারণ মেক লেট হ্যাভের পরে ভার্বটা কি? বেস ফর্ম। এটা বোঝাতে চাই কিন্তু এত কথা বলছি। কেন আমরা লেটস গো বলতাম, কেন ওয়েন, গোয়িং, গন এগুলো বলতাম না? কারণ লেট কি? পজিটিভ ভার্ব। আর লেটের ক্ষেত্রে প্রথম সাবজেক্টটা কি? ইউটা উজ্জ্ব। আর লেটের পরে আসটা কি? সেকেন্ড সাবজেক্ট, এই জন্য পরের ভার্বটা কি? বেস ফর্ম। সবাই কি বুঝতে পারছো? যেহেতু আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি, এখন দেখো প্রথম যে উদাহরণ সেটা দেখো। উই লেট হিম, লেটের পরে দেখো হিম চলে আসছে, এটা কি? সেকেন্ড সাবজেক্ট। যখনই সেকেন্ড সাবজেক্ট চলে আসছে তখন বুঝতে হবে সেটা কি? পজিটিভ ভার্ব। এরপরে ভার্বের বেস ফর্ম টু গো হবে? হবে না, হবে কি? বেস ফর্ম গো। এরপরে দেখো হি লেট মি, মিটা কি? সেকেন্ড সাবজেক্ট। যেহেতু সেকেন্ড সাবজেক্ট লেটের পরে, তখনই বুঝতে হবে ভার্বের বেস ফর্ম, এই জন্য টু ডু হবে না, হবে কি? বেস ফর্ম ডু। যদি হয়ে থাকে তাহলে লেখো লেট ডান। কমেন্ট করো লেট ডান। এরপরে আমরা হেল্পে চলে যাই। হেল্পের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় আছে তো? মানে হেল্পের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলে বুঝতে হবে সেটা পজিটিভ ভার্ব। এরপরে দ্বিতীয় যে ভার্বটা সেটা আমরা কিসে কিসে দিতে পারবো? বেস ফর্মও দিতে পারবো, আবার কিসে দিতে পারবো? ইনফিনিটিভেও দিতে পারবো। এখন আমরা একটু দেখি, হিজ ফ্রেন্ড হেল্প মি, দেখো মিটা কি? সেকেন্ড সাবজেক্ট না? তার মানে হেল্পের পরে সেকেন্ড সাবজেক্ট চলে আসছে।
যেহেতু সেকেন্ড সাবজেক্ট আসছে তাহলে বুঝে নিতে হবে এটা কি পজিটিভ ভার্ব। এরপরে আমরা বেস ফর্ম দিব, না হলে ইনফিনিটিভ। তার মানে আইএনজি ফর্ম দেয়া আছে, এটা হবে না। হয় বলবো অ্যাকমপ্লিশ বেস ফর্ম, না হলে টু অ্যাকমপ্লিশ, মানে টু প্লাস ভার্ব। তার মানে বেস ফর্মও দিতে পারবো, আবার কি ইনফিনিটিভও দিতে পারবো। এরপরে দেখো আছে যে মাই ফাদার হেল্প মি, হেল্পের পরে মিটা কি সেকেন্ড সাবজেক্ট। যখনই হেল্পের পরে মিটা চলে আসলো মানে সেকেন্ড সাবজেক্ট চলে আসলো, তখনই বুঝতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব তাহলে এরপরে আমরা হয় বেস ফর্ম দিব, না হলে ইনফিনিটিভ। তার মানে গেটিংটা কি হবে না, তাহলে হয় বলবো গেট, না হলে বলবো টু গেট। কথা কি ক্লিয়ার? তাহলে যদি হয়ে থাকে তাহলে লেখো হেল্প ডান। আচ্ছা, এরপরে হ্যাভ। দেখো হ্যাভ সংক্রান্ত এগুলোর পরে একটু ভালো মতো খেয়াল করো। আমরা সবসময় এক্সপেক্ট করি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আমাদের যদি কোনো ভার্বের সলিউশন করতে দেয় তাহলে একটা ড্যাশ দিবে আর আমরা ভি3 মারবো, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি ভি3 দিই। কিন্তু খেয়াল রাখতে হবে যখনই হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তখনই বুঝতে হবে সেটা কি পজিটিভ ভার্ব। আর হ্যাবের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মানে হ্যাবের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলে তো সেটা পজিটিভ ভার্ব, সেটা তো বুঝবো। কিন্তু যদি দ্বিতীয় সাবজেক্ট হয় ডুয়ার তাহলে আমরা দ্বিতীয় ভার্বটা কি দিব বেস ফর্ম। আর যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে রিসিভার তাহলে কি দিব ভি3। এখন দেখো তো এখানে আছে আই হ্যাড হিম, যখনই হিমটা চলে আসলো তখনই আমার মাথায় ক্লিক করতে হবে এটা কি পজিটিভ ভার্ব, মানে সেকেন্ড সাবজেক্ট আসছে। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে লেখা, তাহলে আই হ্যাড হিম টু রাইট, তার কি হাত নাই, সে কি লিখতে পারবে না? পারবে। তার মানে বলো তো দ্বিতীয় সাবজেক্ট কি ডুয়ার না রিসিভার? তার মানে ডুয়ার। যেহেতু ডুয়ার তাহলে আমরা কি ভি3 দিব না বেস ফর্ম? বেস ফর্ম, এই জন্য টু রাইট হবে না, হবে কি শুধু রাইট। কথাই ক্লিয়ার? তারপর দ্বিতীয় সাবজেক্ট যেহেতু ডুয়ার আমরা কি দিব বেস ফর্ম। এরপরে দেখো আছে আই হ্যাড হিম। দেখো হ্যাড এর পরে যখন হিম চলে আসলো মানে সেকেন্ড সাবজেক্ট চলে আসলো তখনই আমার মাথায় ক্লিক করতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। আচ্ছা, তার মানে এখন আমরা দেখবো ডুয়ার আর রিসিভারের বিষয়টা। তার মানে প্রবলেম সলভ করার বিষয়। তাহলে সে কি, তার কি হাত পা নাই, সে কি প্রবলেম সলভ করতে পারবে না? পারবে। তার মানে এই দ্বিতীয় সাবজেক্ট এখানে কি ডুয়ার না রিসিভার? তার মানে ডুয়ার। যেহেতু ডুয়ার তাহলে এর পরে কি হবে হ্যাভ সংক্রান্ত এগুলোর পরে যদি দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হয় তাহলে কি হবে বেস ফর্ম। এই জন্য সলভিং হবে না, হবে কি সলভ। এখন আমরা একটা দ্বিতীয় সাবজেক্ট রিসিভার তার উদাহরণ দেখব পরবর্তী পেজে। এই যেখানে আছে আমরা একটু দেখাচ্ছি লাস্টের যে উদাহরণ এটা। দেখো মনি হ্যাড দা কার, যখনই হেডের পরে দি কার চলে আসলো তখনই আমার মাথায় ক্লিক করতে হবে, যেহেতু সেকেন্ড সাবজেক্ট চলে আসছে তখনই মাথায় ক্লিক করতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। এখন দেখবো সেকেন্ড সাবজেক্ট কি ডুয়ার না রিসিভার? সেকেন্ড সাবজেক্ট হলো দা কার, দা কার কি অব্যক্তিবাচক না? তার মানে রিসিভার। যেহেতু রিসিভার তার মানে কি ভি3, এজন্য ওয়াস্ট। কথা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো লেখো হ্যাভ ডান। আচ্ছা, এরপর গেট সংক্রান্ত কথাগুলো আমরা একটু দেখবো। গেটের ক্ষেত্রে কিন্তু সেম কথা, গেট গট এগুলোর পরে যদি দ্বিতীয় সাবজেক্ট আসে তাহলে বুঝতে হবে সেটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। আচ্ছা, এখন যদি দ্বিতীয় সাবজেক্ট হয় ডুয়ার তাহলে আমরা জানো গেটের ক্ষেত্রে কি দিব, ইনফিনিটিভ। আর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার তাহলে আমরা গেটের ক্ষেত্রে কি দিব, ভি3।
ওই যে হ্যাভ বা গেটের সময় যে নিয়মটা, তাহলে গেটের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট হয় ডুয়ার তাহলে আমরা দিব ইনফিনিটিভ, আর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার তাহলে আমরা কি দিব ভি3। এখন দেখো উই উইল গেট, উইল গেটের পরে সামওয়ান আছে, তার মানে যেহেতু সামওয়ান আছে তার মানে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে, তার মানে এটা পজিটিভ ভার্ব। আচ্ছা এখন দেখবো ডুয়ার না রিসিভার, যদি ডুয়ার হয় তাহলে আমি ইনফিনিটিভ দিব, আর যদি রিসিভার হয় তাহলে আমি কি দিব ভি3। তাহলে সামওয়ান ফিক্সিং দা কার মানে কারের প্রবলেম ফিক্স করবে, মানে কারের প্রবলেম সারাবে। তাহলে সামওয়ান কেউ কারের প্রবলেম সারাবে, তাহলে সে কেউ যে কারের প্রবলেম তার তো হাত পা আছে, সে তো সারাতে পারবে কারের প্রবলেম। তার মানে দ্বিতীয় যে সাবজেক্টটা আসছে সে কি ডুয়ার না, যেহেতু ডুয়ার তার মানে আমরা কি দিব ইনফিনিটিভ। গেটের পরে যেহেতু দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার এই জন্য আমরা ইনফিনিটিভ দিব, তাহলে ফিক্সিং না হবে কি টু, ফিক্স টু প্লাস ভার্ব। এরপরে দেখো আই গট হিম, যখনই গেট বা গট এগুলোর পরে দ্বিতীয় সাবজেক্ট আসছে তখনই আমার মাথায় কি ক্লিক করতে হবে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব আমার দেখতে হবে দ্বিতীয় সাবজেক্টটা কি ডুয়ার না রিসিভার। তাহলে দ্বিতীয় সাবজেক্ট আছে হিম, এর বুঝাইছে হচ্ছে প্রবলেম সলভ করা, তাহলে তার যেহেতু হাত পা আছে সে কি প্রবলেম সলভ করতে পারবে না, পারবে। তার মানে কি দ্বিতীয় সাবজেক্ট কি ডুয়ার, যেহেতু ডুয়ার তাহলে কি সলভ হবে না টু সলভ। গেটের ক্ষেত্রে যদি দ্বিতীয় সাবজেক্ট ডুয়ার হয় তাহলে কি ইনফিনিটিভ। এখন আমরা গেটের ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট রিসিভার হয় এরকম একটা উদাহরণ দেখব। এই যে এখানেই দেওয়া আছে, খেয়াল করো 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে দেখো মনি গড দা কার, মনি গড দা কার। তাহলে বলো তো যে মনি গড দা কার, এই যে কারটা, কারটা কি এই কারটা কি, এই যে গটের পরে দি কার, এটা কি সেকেন্ড সাবজেক্ট না? তাহলে যেহেতু সেকেন্ড সাবজেক্ট এটা কি ডুয়ার না রিসিভার, তার মানে অব্যক্তিবাচক। তাহলে যেহেতু অব্যক্তিবাচক তার মানে এটা কি রিসিভার, তাহলে গেটের পরে কি আর আমরা ইনফিনিটিভ দিব না ভি3? তাহলে ভি3, তাহলে রাইট অপশন কোনটা, এই যে ওয়াস্ট। কথা কি বুঝতে পারতেছো? তার মানে যদি হয়ে থাকে তাহলে লিখো গেট ডান, যদি হয়ে থাকে তাহলে লিখো গেট ডান। গেট ডান, সবাই একটু লিখো গেট ডান। আচ্ছা এখন আমরা ইনস্ট্যান্ট 3 সলভ করব। ইনস্ট্যান্ট 3 যে সলভ করব এগুলো আমরা দেখবা কত দ্রুত এগুলো আমরা সলভ করতে পারি এবং খুব সহজে, এই সম্পর্কে আমরা এখনই কথা বলবো। চেষ্টা করলাম।
আচ্ছা, সবাই একটু পজিটিভ ভার্বের বেসিকটা রিভাইজ দিয়ে ফেলো, যাতে আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস খুব দ্রুত করতে পারি, ঠিক আছে? তাহলে 2-3 মিনিটে পজিটিভ ভার্বের বিষয়টা একটু রিভাইজ দিয়ে ফেলো। তাহলে এখন আমরা দেখি ইনস্ট্যান্ট প্র্যাকটিসের 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারে আছে যে জেনারেল গ্র্যান্ট হ্যাড জেনারেলি, সবাই একটু ভালো মতো খেয়াল করো। দেখো তো, হেডের পরে যখনই দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে তখনই বুঝতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। আচ্ছা, এই যে লি, এই যে এই যে নামের আগে জেনারেল আছে, এটা হচ্ছে সেনাবাহিনীর পদমর্যাদা। তো এই যে সেনাবাহিনীর পদমর্যাদার মানে জেনারেল জেনারেল পদের যে অধিকারী লি, তাহলে এইটা যখন চলে আসছে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে দ্বিতীয় সাবজেক্ট যদি ডুয়ার হয় আমি দিব বেস ফর্ম হ্যাবের ক্ষেত্রে, আর দ্বিতীয় সাবজেক্ট যদি রিসিভার হয় তাহলে আমি কি দিব, V3। তার মানে এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে সাক্ষাৎ করা। তাহলে জেনারেলি সেনাবাহিনীর একজন জেনারেল, সে কি সাক্ষাৎ করতে পারবে না? পারবে। তার মানে কি দ্বিতীয় সাবজেক্ট কি ডুয়ার, যেহেতু ডুয়ার তার মানে কি হ্যাবের ক্ষেত্রে কি দিব, বেস ফর্ম। তাহলে রাইট অপশন কোনটা, মেট। কথা কি বুঝতে পারছো? এরপর 2 নাম্বার, 2 নাম্বারে দেখো আছে দা এক্সামিনার মেড আস। দেখো তো, মেডের পরে যখনই আস চলে আসলো সেকেন্ড সাবজেক্ট, তখনই আমার মাথায় কি ক্লিক করতে হবে, এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব তার মানে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম হলে রাইট অপশন কোনটা, শো, SHOW। এরপর 3 নাম্বার, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, ইট কস্ট অ্যাবাউট $30 টু হ্যাভ আ টুথ। দেখো, হ্যাবের পরে আছে এ টুথ, তাহলে হ্যাবের পরে দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে, তখনই মাথা ক্লিক করতে হবে এটা পজিটিভ ভার্ব। একটা দাঁত, এটা কি এটা কি অব্যক্তিবাচক না? তার মানে অব্যক্তিবাচক হলে এটা কি রিসিভার না? যেহেতু রিসিভার, তাহলে হ্যাবের ক্ষেত্রে যদি রিসিভার থাকে তাহলে আমি কি দিব, V3। তাহলে রাইট অপশন কোনটা, ফিল্ড। কথা কি ক্লিয়ার তো, বোঝা যাচ্ছে তো? এরপরে 4 নাম্বার, জর্জ গেটিং হিজ টিচার্স। তাহলে দেখো তো, গেটের পরে দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে, গেটের পরে দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে, কিন্তু তখনই আমার মাথায় ক্লিক করতে হবে এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব, এখন আমার দেখতে হবে ডুয়ার না রিসিভার। যদি ডুয়ার হয় গেটের ক্ষেত্রে তাহলে আমরা দিব ইনফিনিটিভ, আর যদি রিসিভার হয় তাহলে দিব V3। তাহলে তার টিচাররা কি দিতে পারে না কোনো কিছু? তার মানে কি দিতে পারবে, তার হাত পা আছে, তারা দিতে পারবে। তাহলে যেহেতু তার তার টিচার দেওয়ার ক্ষমতা আছে, তার মানে কি সে ডুয়ার। যেহেতু ডুয়ার তার মানে কি ইনফিনিটিভ, গেটের পর কি হবে, ইনফিনিটিভ। এই জন্য আমরা কি দিব, টু গিভ। কথা কি ক্লিয়ার? এই হচ্ছে কথা। এরপর 5 নাম্বার কোশ্চেন, মিস্টার ব্রাউন অলওয়েজ লেটস হিজ চিলড্রেন। তাহলে লেটের পরে হিজ চিলড্রেন যখন চলে আসলো তখন আমার মাথায় কি ক্লিক করতে হবে, এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। আর লেটের ক্ষেত্রে তো তোমরা সবাই জানো, তাহলে লেটের পরে হবে কি বেস ফর্ম। যেহেতু বেস ফর্ম, তাহলে রাইট অপশন কোনটা, ওয়াচ। ক্লিয়ার তো? আচ্ছা, এরপর 6 নাম্বার কোশ্চেন, উই হ্যাভ টু হেল্প জ্যানেট। দেখো তো, হেল্পের পরে আছে জ্যানেট, যখনই হেল্পের পরে দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে তখনই আমার মাথায় কি ক্লিক করতে হবে, এটা কি ভার্ব, পজিটিভ ভার্ব। তার মানে হেল্পের ক্ষেত্রে যদি পজিটিভ ভার্ব হয় হেল্প, দ্বিতীয় সাবজেক্ট যদি চলে আসে, তাহলে আমরা দুইটা জিনিস করতে পারবো, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা কি বেস ফর্ম। কিন্তু তোমাদের এইটা ভাবার কোনো কারণ নাই, যদি দুইটাই থাকে আমি কোনটা দিব। যদি দুইটাই থাকে তাহলে ইনফিনিটিভ এবং বেস ফর্ম A প্লাস বি বা B প্লাস সি, এই ধরনের অপশনও দেওয়া থাকবে। ক্লিয়ার তো? কথা ক্লিয়ার? তাহলে দেখো, হেল্পের পরে যেহেতু জেনারেট আসছে, তার মানে ইনফিনিটিভ দিতে পারবো, বেস ফর্ম দিতে পারবো। তার মানে এখানে বেস ফর্ম পাইলাম ফাইন্ড,
কিন্তু টু ফাইন্ড নাই, আছে টু ফাউন্ড। টু এর পরে কি আর ভি টু হয়? হয় না। তার মানে রাইট অপশন কোনটা? এ। কথা কি বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার তো? এখন আমি একটু ভিন্ন কথা বলবো, সেটা কি? সেটা হচ্ছে এই যে ফাউন্ড, ফাউন্ডটা তো ভি টু। কেউ কি আমাকে বলতে পারবা এই যে ফাউন্ড, এইটা ভি ওয়ান, মানে ফাউন্ড স্পেলিংটা ভি ওয়ান হয় কখন? এটা কি কেউ আমাকে বলতে পারবা? ফাউন্ড স্পেলিংটা ভি ওয়ান হয় কখন? ফাউন্ড এই ভার্বটা ভি ওয়ান হয় কখন? সবাই একটু কমেন্ট করো দ্রুত, ফাউন্ড এই ভার্বটা কখন ভি ওয়ান হয়? বলতে পারবা কিনা? সবাই একটু কমেন্ট করো। বুঝো নাই? আব্দুল বশির বুঝো নাই? সবাই একটু কমেন্ট করো। আমি বলছি ফাউন্ড, এটা তো ভি টু, কিন্তু ফাউন্ডটাই প্রেজেন্ট ফর্ম। এটা কি জানো যে ফাউন্ডটা প্রেজেন্ট ফর্ম হয়? এটা কখন হয়? ফাউন্ডটাই প্রেজেন্ট ফর্ম হয়। ফাউন্ড বলছি আমি। আচ্ছা, এটা বলতেছি, সবাই একটু খেয়াল রাখো। এখন যেটা বলবো তখন বলবো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, এইটাই। আচ্ছা, এটা হচ্ছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস ফাউন্ডেড গ্রামীণ ব্যাংক। তার মানে কি বোঝা যাচ্ছে? যে প্রতিষ্ঠা করা অর্থে ফাউন্ডটা কি প্রেজেন্ট। তাহলে লিখে রাখো যে প্রতিষ্ঠা করা অর্থে, প্রতিষ্ঠা করা বোঝাতে, প্রতিষ্ঠা করা বোঝাতে ফাউন্ড, এটা কি বি ওয়ান। আর এটার ভি টু কি হবে তখন? ফাউন্ডেড। প্রতিষ্ঠা করা বোঝাতে, প্রতিষ্ঠা করা বোঝাতে ফাউন্ড হচ্ছে প্রেজেন্ট, আর পাস্ট ফর্মটা কি ফাউন্ডেড। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তো আমাদের আর প্রতিষ্ঠা করা বোঝায় নাই, এখানে কি বলছে? খুঁজে পাওয়া। তাহলে খুঁজে পাওয়া যেহেতু ফাইন্ড, তাহলে ফাইন্ডও হতে পারতো, টু ফাইন্ডও হতে পারতো। টু ফাইন্ড যেহেতু নাই, এই জন্য রাইট অপশন হচ্ছে ফাইন্ড। আচ্ছা, ফাউন্ড সংক্রান্ত ওই কথাটা একটু বলে রাখলাম এক্সট্রা। এরপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে আছে মার্ক গট হিজ ট্রান্সক্রিপ্ট। তার মানে গেট বা গটের পরে দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে। যেহেতু দ্বিতীয় সাবজেক্ট চলে আসছে, তখনই আমার মাথায় কি ক্লিক করতে হবে বলতো? এটা কি ভার্ব? পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব, তার মানে দ্বিতীয় সাবজেক্ট যদি ডুয়ার হয় গেটের ক্ষেত্রে, আমি দিব ইনফিনিটিভ। আর যদি দ্বিতীয় সাবজেক্ট হয় রিসিভার, তাহলে কি দিব? ভি থ্রি। এখন তার ট্রান্সক্রিপ্ট কি নিজে নিজে সেন্ড হইতে পারে? আর এটা কি রিসিভার না? এটা অব্যক্তিবাচক না? দ্বিতীয় সাবজেক্ট রিসিভার এবং অব্যক্তিবাচক, তার মানে এটা কি হওয়ার চান্স বেশি? ভি থ্রি, রিসিভার। তার যেহেতু ভি থ্রি, তাহলে ভি থ্রি কোনটা? এসিএন টি। এ হচ্ছে শেষ। যদি শেষ হয়ে থাকে তাহলে লিখো সিভি ফুল ডান, পজিটিভ ভার্ব ফুল ডান লিখে রাখো। পজিটিভ ভার্ব ফুল ডান লিখে রাখো। আচ্ছা, আমাদের ক্লাস, আমাদের ক্লাস কিন্তু শেষ, আমাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে? তো আমি সব সময় এইভাবে এই স্টাইলে পড়াই, যে স্টাইলে তুমি সব থেকে ফাস্ট হবা অনেক বেশি, সবার আগে কোশ্চেনে আনসার করতে পারবা। ক্লিয়ার তো? আচ্ছা, তো এখানে লাস্টের দিকে, এই লেকচারের লাস্টের দিকে দেখো টপিক আছে, এটা হচ্ছে পিন পয়েন্টিং এরর। এই পিন পয়েন্টিং এরর, ভুল সংশোধনী, এটা এটা কারা কারা, কাদের কাদের সমস্যা হয়? একটু কমেন্ট করো কাদের কাদের সমস্যা হয়। যদি বেশি মানুষ বলে তাইলে বুঝতে পারবো যে সমস্যা হয় বা এরকম। কে কে বলো বলো বলো, তাড়াতাড়ি হাত পা সব এক লগে তোলো, তাড়াতাড়ি।
আচ্ছা ঠিক আছে, এটা সম্পর্কে আমরা একটু কথা বলে নিই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, পিন পয়েন্টিং এরর হচ্ছে ভুল সংশোধনী। ভুল সংশোধনী মানে হচ্ছে যে কোথায় ভুল আছে সেটা হচ্ছে বের করা। তো আমার ক্লাস এর আগে কারা কারা পাইছিলাম, আমার ক্লাস এর আগে কারা কারা পাইছিল একটু বলো, কেউ কি পাইছিল কিনা? আর তো আমার ক্লাস কারা কারা পাইছিলাম? হ্যাঁ, তানজিনা পাইছো, আর কে পাইছো? বাঁধন পাইছো। আচ্ছা আচ্ছা, যে আহ, যারা যারা পাইছো, তো তারা আজকে সেকেন্ড টাইম পাইলা, আর যারা পাও নাই তারা আজকে ফার্স্ট টাইম পাইলা। আচ্ছা, তো আমরা পিন পয়েন্টিং এররটা আসলে কিভাবে চিন্তা করতে হয়, তো সেই সম্পর্কে আমরা আমরা একটু ধারণাটা দিয়ে দিব। পিন পয়েন্টিং এরর হচ্ছে গ্রামারের বেসিক, মানে পিন পয়েন্টিং এরর এটা কারা পারে, যাদের মাথায় একটা সেন্টেন্সের কোথায় কি বসতে হয়, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো কোথায় কোথায় ভুল আছে, এগুলা যার মাথায় টোটালি টোটালি সেট আপ আছে, সে পিন পয়েন্টিং এররটা সবচেয়ে বেশি ভালো পারে। আমার কথা কি বুঝতে পারছো? এইগুলা তাহলে কিভাবে ধরতে হয়, এই যে এইগুলো বিষয়গুলো একটু দেখো। দেখো 233 নাম্বারটা আছে, জর্জ ওয়াশিংটন ডাউটেড, সন্দেহ করেছিল, ওয়েদার ওয়েদার শুড। তোমরা কি আমাকে বলতে পারবা যে ওয়েদার এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি বলতে পারবা আমাকে? ওয়েদার এটা কোন পার্টস অফ স্পিচ? ওয়েদার এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে কনজাংশন, লিখে রাখো, এটা হচ্ছে কনজাংশন। তার মানে ক্লজ মার্কার। তো ক্লজ মার্কারের পর কোনোদিন তুমি অক্সিলারি ভার্ব আনতে পারবা। ক্লজ মার্কার পর সব সময় সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তার মানে ভুলটা কোথায়? বিতে। আমি কি কথা বুঝাতে পারছি? ভুলটা কোথায়? বিতে। আর সি ডি তে মানে কেন ভুল না? কারণ এই যে দেন, দেন কেন দেয়? দেন কখন দেয়? কম্পারেটিভ হলে। আর যেহেতু সিতে মোর আছে, দেন দিতেই পারে। কথা কি বোঝা যাচ্ছে? কম্পারেটিভ মানে দেন থাকবে এবং মোর বা ইয়ার যুক্ত ওয়ার্ড থাকবে, তাহলেই ওটা কম্পারেটিভ। তার মানে ভুলটা কোথায়? বিতে। সবাই কি বুঝতে পারতেছো তো? এরপরে 2 নম্বরটা দেখো, ক্যারি চ্যাপম্যান ক্যাট, 234 নাম্বার যেটা, ক্যারি চ্যাপম্যান ক্যাট অর্গানাইজ দ্য লিগ অফ দ্য উইমেন আফটার সাকসেসফুলি ক্যাম্পেইন। এখানে এখানে যে আন্ডারলাইন করা আছে সি, এই আন্ডারলাইনটা হবে সাকসেসফুলিতে, সাকসেসফুলিতে আন্ডারলাইনটা হবে। আন্ডারলাইনটা প্রিন্টিং মিস্টেকের কারণে ক্যাম্পেইনে চলে গেছে। তো দেখো সাকসেসফুলিতে কি আসলে কোনো ভুল আছে, বা অর্গানাইজে কেন ভুল নাই? দেখো ক্যারি চ্যাপম্যান ক্যান অর্গানাইজড, তার মানে সে সংগঠন সংগঠিত করছিল লিগ অফ উইমেন, তার মানে ওইটা ভি2, মানে পাস্টের কথা ভি2 আছে, তার মানে সেটা তো ঠিক আছে। আফটার সাকসেসফুল ক্যাম্পেইন, তার মানে একটা সাকসেসফুল ক্যাম্পেইনের পরে, তার মানে আফটারটাও ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? সাকসেসফুলিতে। কেন? কারণ ক্যাম্পেইনটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। যেহেতু ক্যাম্পেইনটা নাউন, নাউনের পূর্বে কোন ওয়ার্ড হবে? অ্যাডজেক্টিভ। সাকসেসফুলি কি? অ্যাডভার্ব। তার মানে এখানে আমরা কি হবে? সাকসেসফুল। কথা কি বুঝতেছো? খুব কঠিন। তার মানে এগুলা কখন ধরতে পারে যে সাকসেসফুলি ক্যাম্পেইন? আবার কি ক্যাম্পেইন তো না, তাহলে নাউনের আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে সাকসেসফুল। কথা কি বুঝতে পারতেছো? এই হচ্ছে বিষয়। এরপরে দেখো 235, the property insurance industry has flourished because, তাহলে হ্যাজ এর পরে ভি3 দিছে ফ্লারিশড, তার মানে এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। হ্যাজ এর পরে ভি3,
এরপরে দেখো পিপল ডু নট ওয়ান্ট, আর ওয়ান্ট এর পরে ইনফিনিটিভ দিছে টু এক্সপোজ, এটাও ঠিক আছে। সমস্যা হচ্ছে সি তে, এখানে দেওয়া আছে একটা প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম। তুমি যেই প্রোনাউনে ইউজ করো তোমাকে দেখতে হবে ওই প্রোনাউনটা কি নাউন অনুযায়ী ঠিক আছে কিনা। ইটসেলফ, এই প্রোনাউনের ইটসেলফ যেটা আছে এটা সাবজেক্ট কে পিপল, তাহলে পিপলের রিফ্লেক্সিভ কি ইটসেলফ হইতে পারে না দেমসেলফস? বলো কি হবে? দেমসেলফস। কথা কি বুঝতেছো? এই যে বিষয়গুলা এগুলা অনেক বেশি চর্চা করতে হবে, আমি তোমাকে জাস্ট ধরায় দিতেছি। ক্লিয়ার তো? তার মানে আমরা যদি কোনো প্রোনাউন ইউজ করি ওটা কি অনুযায়ী হইতে হবে, সাবজেক্ট বা নাউন অনুযায়ী। তাহলে নাউন যেহেতু আছে পিপল, তাহলে পিপলের জন্য আমরা কি দিব? দেমসেলফস। তাহলে ইটসেলফ এটা কি ভুল। এরপরে দেখো 236 নাম্বারটা, দ্য ট্রাফিক লস, তাহলে সাবজেক্টটাকে দ্য ট্রাফিক লস, ল হচ্ছে সিঙ্গুলার আর লসটা কি প্লুরাল, মানে আইনগুলা। কথা কি বুঝতেছো? আইনগুলা। তাহলে থার্ড পারসন প্লুরাল যেহেতু সাবজেক্ট, তাহলে কি তুমি ভার্বের সাথে এস বাই এস দিতে পারবা? তার মানে ভুলটা কোথায়? বি তে। তাহলে ভার্বের সাথে এস বাই এস দেওয়া আছে, তার মানে এটা ভুল। যেহেতু থার্ড পারসন প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস দেওয়া যাবে না, হবে কি ভ্যারি। ক্লিয়ার? কথা কি বুঝছো? ক্লিয়ার তো? আচ্ছা, এইভাবে এইভাবে কিন্তু সলভ করতে হবে। তার মানে মাথার মধ্যে গিজ 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 করা লাগবে, মানে গ্রামাটিক্যাল টার্মগুলা মাথার মধ্যে গিজ গিজ করা লাগবে। তাইলে তুমি দেখা মাত্র বুঝতে পারবা যে হ্যাঁ সমস্যাটা এখানে। এই হচ্ছে বিষয়। এরপরে 227 নাম্বারটা দেখো, এ মেম্বার অফ দ্য সিট্রাস ফ্যামিলি, তাহলে এ মেম্বার অফ, এখানে কোনো ভুল নেই, এ মেম্বার অফ সিট্রাস ফ্যামিলি। পাইনাপেল ফ্রুটস হ্যাজ, যেখানে আন্ডারলাইন করা নাই সেখানে কি ভুল আছে বলো? সেখানে কোনো ভুল নাই। তার মানে যেখানে আন্ডারলাইন করা সেখানেই ভুল থাকতে পারে। তার মানে যেখানে আন্ডারলাইন করা নাই সেখানে ভুল নাই, তার মানে হ্যাজে কোনো ভুল নাই। আর হ্যাজটা আমরা কখন দিই? যদি থার্ড পারসন কি হয়, সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। দেখো তো পাইনাপল ফ্রুইটস, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার? থার্ড পারসন প্লুরাল না ফ্রুইটস? তার মানে এটা কি এস দেওয়া যাবে? এস দেওয়া যাবে না, তার মানে ভুলটা কোথায়? সিতে। তাহলে এটা হবে কি ফ্রুট। কথা কি বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি? আমি কি তোমাদের এই বিষয়টা পিন পয়েন্টিং এররের মূল বেসিকটা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে এই পর্যন্ত থাকবে। ক্লিয়ার তো? আজকে ক্লিয়ার হয়েছে তো যে পিন পয়েন্টিং এররটার মূল বিষয়টা বোঝা গেছে তো? সবাই একটু কমেন্ট করো বোঝা গেছে কিনা। 233 নম্বরে বলছি যে ওয়েদার, তানজিনা প্রশ্ন করছো 233 নাম্বার যে ওয়েদার আছে, এই ওয়েদারটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ক্লজ মার্কার। যেহেতু ক্লজ মার্কারের পরে তুমি কখনোই অক্সিলারি দিতে পারবে না, সবসময় কি দিতে হবে? সাবজেক্ট ভার্ব। ক্লজ মার্কারের পর সব সময় সাবজেক্ট ভার্ব, তার মানে ভুলটা কোথায়? বিতে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আসবে তারপরে ভার্ব আসবে। কথা বুঝে গেছে? তাহলে ভুলটা কোথায়? বিতে। তাহলে এনি ম্যান, তাহলে ওয়েদারের পরে কি আসবে? সাবজেক্ট আসবে আগে, তারপর ভার্ব আসবে, তার মানে ভুলটা বিতে। তো এই হচ্ছে আমাদের পিন পয়েন্টিং এরর। আমার নাম জানা আছে তো তোমাদের? নাম জানো? জানা আছে? থাক, নাম জানা দরকার নাই। নাম জানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তোমাদের যেহেতু সময় কম, সময় শেষ হয়ে যাচ্ছে, এজন্য তোমরা সময় কিন্তু কিল করবে না এক ফোটাও। আর হচ্ছে তোমাদের আহ কিছুদিনের মধ্যেই এই আগামী শনিবার থেকে যার যে শিডিউল, মানে শনিবার শিডিউল বা রবিবার শিডিউল, যার যেমন শিডিউল, মানে 26 তারিখ থেকেই অফলাইনে ক্লাস শুরু হবে। তোমরা আবার কোচিং এ আসতে পারবা, ক্লাসও শুরু হয়ে যাবে। আর ঢাকা ইউনিভার্সিটির যে এক্সাম সেটা রোজার ঈদের পরে হবে। তার মানে ধরে রাখতে পারো
যে মে মাসের 15 তারিখের পর, এর আগে হবে না, কারণ মে মাসের 3-4 তারিখ ঈদ এই টাইপের আর কি। তো মে মাসের 15 তারিখের পরেই ঢাকা ইউনিভার্সিটি এক্সাম হতে পারে, তার আগে না। ক্লিয়ার তো? তো এই সময়টুকু কিন্তু তোমরা ইউটিলাইজ করো। আর আমার নাম যারা যারা জানো না, আমি যেহেতু তোমাদের ক্লাস আমি নেই না, তোমাদের বাবর ভাইয়া নেয়, তো যখনই সুযোগ হবে যদি আমাকে বলে ক্লাস নিতে তখন আমি আসবো, ঠিক আছে? আচ্ছা, যদি সুযোগ হয় তাহলে আমি আসব। আর আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো কখনো যদি মনে হয় যে কোনোটা প্রবলেম বা এরকম, তাহলে সেটা শেয়ার করতে পারবা। তো আমার নাম আর নাম্বারটা লিখে দিচ্ছি, যার যার লাগবে সে কাজে লাগাবে। 016767961797। 016767961797। আচ্ছা, নটাবেন মানে আমরা বলি না বিশেষ দ্রষ্টব্য, সেটা। হ্যাঁ, আব্দুল বাসির যে বলছো নটাবেন মানে কি, এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। তো আজকের ক্লাস করে কি তোমরা খুশি? একটু জানাও যে আসলে খুশি কিনা, বা সব মানে সব কথা বুঝছো কিনা, সজীব ভাইয়ার সব কথা বুঝতে পারছো কিনা, এবং তোমরা খুশি কিনা আজকের ক্লাস করে। সবাই একটু রিপ্লাই করো। আচ্ছা, তো আহ আজকের ক্লাস যেহেতু তোমরা বুঝতে পারছো খুব ভালো করে, তার মানে তোমরা বুঝাচ্ছ যে তোমরা খুব, তোমরা খুশি আছো ক্লাস করে। আচ্ছা, তো যেহেতু তোমরা খুশি আছো, তো আহ ইনশাল্লাহ যদি আবার সুযোগ হয় আবার দেখা হবে। আর যারা যারা কমেন্ট করতেছে যে ভাইয়া আপনি ক্লাস নেন না কেন ফার্ম গেটে, তাদের বলতেছি যে আহ যদি অফিস থেকে বলে যে সজীব ভাইয়াই ক্লাস নিবে এখন থেকে, তাহলে আমি নিব, আদারওয়াইজ নিব না, ঠিক আছে? আর ওটা হচ্ছে স্টুডেন্টের অপিনিয়নের উপর নির্ভর করবে, ঠিক আছে? স্টুডেন্টদের যাদের ক্লাস ভালো লাগবে সেই ক্লাস নিবে। তো এটা হচ্ছে কথা, কিন্তু আমাদের টিচার প্যানেল সবাই খুব ভালো। তো যার মাধ্যমে তুমি বেশি উপকৃত হবা সেটা হচ্ছে মূল কথা। ক্লিয়ার তো? তো যেহেতু আজকে ক্লাস আহ তুমি বুঝছো বা তোমরা বুঝতে পারছো আজকে ক্লাস, তো আই থিঙ্ক তোমরা খুশি আছো। তো যেহেতু তোমরা খুশি আছো, তো তোমাদের এত কষ্ট করে ক্লাসটা করছো তোমরা, তো তোমাদের একটা গান শোনাই, কি বলো বলো? আচ্ছা, লাস্ট, লাস্ট। আচ্ছা, তো গান, তো গান বলার আগে এটা বলতে হয় যে আমার আজকে অনেক ঠান্ডা লাগছে, বেশি একটা পারি না। এভাবে না বললে আবার হয় না, বুঝতে পারছো? বিষয়টা বিষয়টা আসলে জমে না। তো এটা বলে নিতে হয় যে আজকে আমার খুব ঠান্ডা লাগছে, কি কে কেমন গাবো বোঝা যাচ্ছে না। তো আমি তোমাদের হচ্ছে যে বাপ্পা মজুমদার, তার যে একটা গান আছে, আর তোমরা যেহেতু আছে খুশি, যে পরি যে গান, সেটা শোনাবো। উম আচ্ছা, তাহলে আমরা একটু বলি, এটা দিয়ে আজকে ক্লাস শেষ হবে। আজ তোমার মন খারাপ নেই, তুমি আনমনে বসে আছো আকাশ পানে,
বৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ নেই, তুমি আনমনে বসে আছো আকাশ পানে। বৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সজীব ভাইয়ার সাথে আবার হয়তো কোনোদিন বেঁচে থাকলে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।